সুপ্রভাত সকল প্রিয় ছাত্রছাত্রীদেরকে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি তোমাদের ভূগোল বিষয়ের শিক্ষক মানস স্যার। ভূগোল বিষয় সম্পর্কে আজকে আমরা নতুন অধ্যায় সম্পর্কে আলোচনা করব। তো আশা করি তোমরা পূর্বের যে অধ্যায়গুলো আমরা আলোচনা করেছি ইতিমধ্যে সেগুলো তোমরা খুব ভালোভাবে একটু জেনে এসছো বা বুঝে এসছো এবং সেগুলো তোমরা বাড়িতে একটু নিজেরা পড়াশুনো করছো। দেখো, যেটা বলার বিষয় সেটা হচ্ছে তোমরা যদি বাড়িতে নিজেরা যে কোনো সাবজেক্টই হোক না কেন, যদি বাড়িতে ভালো করে একটু টেক্সট বইটা দেখো বা ক্লাসে স্যার বা ম্যাডামরা যা তোমাদের সামনে আলোচনা করছেন, তোমাদেরকে বোঝাচ্ছেন, সেগুলো যদি তোমরা নিজেরাই একটু ভালো করে প্রস্তুতি নিতে পারো, তাহলে সেটার উপকার কিন্তু তোমাদেরই হবে, তাই না? তাই ঠিক আছে, চলো তোমরা তাহলে ভালো করে পড়াশুনো করছো এই আশা রাখছি, এবং আমরাও তো তোমাদেরকে প্রশ্ন জিজ্ঞাসা করছি। তো তোমরা সবাই বলতে পারছো, বেশ কিছুজন হয়তো কিছুজন বলতে পারছে না, একটু অসুবিধা হচ্ছে। তো আশা করি তাদের সেই সমস্যাটাও খুব দ্রুত চলে যাবে, তারা বাড়িতে একটু ভালো করে প্র্যাকটিস করবে। চলো আমরা এবার শুরু করি আজকের যে বিষয় সম্পর্কে আমরা আলোচনা করব। তোমাদের হয়তো সবার মনে আছে যে আমরা বায়ুমণ্ডল দশম শ্রেণীর যে দ্বিতীয় অধ্যায় বায়ুমণ্ডল অধ্যায়টি রয়েছে, সেই বায়ুমণ্ডল সম্পর্কে আমরা বিস্তারিতভাবে আলোচনা করছিলাম, তাই না? তো এই বায়ুমণ্ডলের বেশ কিছু অংশ আমরা পড়ে এসেছি পূর্বে। গ্রিন হাউস গ্যাস সম্পর্কে, বায়ুমণ্ডলের বিভিন্ন স্তর সম্পর্কে, বায়ুর চাপ সম্পর্কে পড়ে এসেছি। সেগুলো ব্যাপকভাবে আলোচনাও করেছি, তোমাদের মধ্যে প্রশ্ন জিজ্ঞাসা করেছি, তোমরাও তার সঠিকভাবে উত্তর দিয়েছো, সঠিকভাবে রেসপন্সও করেছো, তাই না? আজকে আমাদের আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে আমরা বিভিন্ন প্রকার বায়ু সম্পর্কে আলোচনা করছিলাম। আমরা তো বায়ু প্রবাহ কাকে বলে জেনেছি, তো তার মধ্যেও বিভিন্ন প্রকার বায়ু সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম পূর্বের ক্লাসে। দেখো, বায়ু প্রবাহের শ্রেণীবিভাগ, এই যেটুকু অংশ, এইটুকু অংশ আমি তোমাদের আগের দিনই বলেছিলাম যে বায়ু প্রবাহের শ্রেণীবিভাগ যদি আমরা করি, তাহলে উৎপত্তি, বৈশিষ্ট্য, গতি প্রকৃতি অনুসারে বায়ু প্রবাহকে আমরা নির্দিষ্ট 4টি স্তরে বিভক্ত করতে পারি। ঠিক আছে? এর মধ্যে কি কি 4টে বায়ুর নাম তোমরা একটু বলো তো। নিয়ত বায়ু, সাময়িক বায়ু, স্থানীয় বায়ু, আর হচ্ছে আকস্মিক বায়ু, তাই তো? এই 4 প্রকার বায়ুর মধ্যে আমরা কোন প্রকার বায়ু ইতিমধ্যে আমরা আলোচনা করেছি? ইতিমধ্যে আমরা নিয়ত বায়ু সম্পর্কে আলোচনা করেছি। নিয়ত বায়ু জাস্ট একটু সংজ্ঞা, অর্থাৎ নিয়ত বায়ু কাকে বলে এইটুকু আমাকে একটু বলো তো। হ্যাঁ, কোনো নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট জায়গায় সারা বছর ধরে, তাই তো, সারা বছর ধরে যে বায়ু প্রবাহিত হয় এবং সারা বছর ধরে প্রবাহিত হয় বলে একে নিয়ত বায়ু বলা হয়। আর বাকি রয়েছে কি আমাদের? সাময়িক বায়ু, স্থানীয় বায়ু, আর হচ্ছে আকস্মিক বায়ু। ঠিক আছে? তো দেখি আজকে আমরা কতটুকু অংশ আলোচনা করতে পারি। তো আজকে আমি তোমাদেরকে শুরুতেই একটু বলে দিচ্ছি, আজকে আমরা আলোচনা করব সাময়িক বায়ু সম্পর্কে। আজকে আমরা আলোচনা করব এই নির্দিষ্ট বায়ু। ঠিক আছে? সাময়িক, আগে এই কথাটা একটু ভালো করে বোঝো বা শোনো। সাময়িক কথাটার অর্থ কি? কাকে আমরা সাময়িক বায়ু বলবো? সাময়িক মানে সময়, নির্দিষ্ট সময় অন্তর, নির্দিষ্ট সময় ভেদে, তাই তো? তো কি বলা হচ্ছে? দিন বা রাতের বিশেষ সময়ে কিংবা বছরের বিশেষ ঋতুতে। তো দেখো, সব সময় কিন্তু নয়, সব সময় আমাদের নিয়ত বায়ু প্রবাহিত হয়। তার মধ্যেও যে বায়ু নির্দিষ্ট সময়, নির্দিষ্ট বছর, নির্দিষ্ট ঋতুতে বায়ুচাপের তারতম্যের কারণে, তো স্বাভাবিকভাবে প্রত্যেকটা জায়গায় বায়ুচাপের কারণ থাকবে, কারণ উচ্চচাপ এবং নিম্নচাপ, এই যে বায়ুচাপ, এই কারণটা সবসময় থাকবে। এই বায়ুচাপের তারতম্যের জন্য
সাময়িকভাবে যে বায়ু প্রবাহিত হয় তাদেরকে সাময়িক বায়ু বলা হয়। এই বায়ু 5 প্রকারের হয়। তাহলে সাময়িক বায়ু কাকে বলছে বলো আমাকে? দিন বা রাতের বিশেষ সময়ে কিংবা বছরের বিশেষ ঋতুতে এবং বিশেষ সময়ে বায়ুচাপের তারতম্যের কারণে সাময়িকভাবে যখন বায়ু প্রবাহিত হচ্ছে তাকে আমরা সাময়িক বায়ু বলছি। ঠিক আছে? দেখো এখানে যে 5 প্রকার সাময়িক বায়ুর নাম উল্লেখ আমি করেছি, কটি সাময়িক বায়ু বললাম? 5টা। এই 5টা হচ্ছে আমার সাময়িক বায়ু, আমাদের সাময়িক বায়ু। একটা স্থলবায়ু, ঠিক আছে? তাহলে শুরুতেই আমি বলেছিলাম বায়ু যেদিক থেকে প্রবাহিত হবে সেই অনুযায়ী বায়ুর নামকরণ করা হয়। তাহলে স্থলবায়ু মানে স্থলের দিক থেকে প্রবাহিত হয়। আমরা বিস্তারিত পরে আলোচনা করছি, তাও আমি শ্রেণীবিভাগটা বলছি, তোমাদেরকে একটু বলে দিচ্ছি। সমুদ্র বায়ু সমুদ্রের দিক থেকে প্রবাহিত হয়। মৌসুমী বায়ু, আমাদের ভারতবর্ষ কোন জলবায়ুর দেশ? মৌসুমী জলবায়ুর দেশ। ভারতবর্ষে সম্পূর্ণ কৃষি ব্যবস্থা এই মৌসুমী জলবায়ুর উপর নির্ভরশীল। পার্বত্য বায়ু, পার্বত্য অঞ্চলে, আর উপত্যকাতে উপত্যকা বায়ু। তাহলে সাময়িক বায়ু কয় প্রকারের? 5 প্রকার। ভেরি গুড। কি কি? পরপর পরপর 5 জন নাম বলো তো। 1 নম্বর স্থলবায়ু, 2 নম্বর সমুদ্র বায়ু, 3 মৌসুমী, 4 পার্বত্য, আর 5 হচ্ছে উপত্যকা বায়ু। তাই না? আচ্ছা, এইবার আমরা সাময়িক বায়ুর যে প্রকারভেদ, স্থলবায়ু, সমুদ্রবায়ু, এই প্রকারভেদগুলো সম্পর্কে আমরা নির্দিষ্টভাবে আলোচনা করব। দেখো এখানে ছবিগুলো যখন লেখাগুলো পড়বো আমি বলছি, আমি বারবার তোমাদের বলতে হয়তো ভুলে যাব যে ছবিগুলো তোমরা লক্ষ্য করো। তো আমি সেই জন্য শুরুতেই বলছি ছবিগুলো তোমরা ভালো করে লক্ষ্য করো, কোথাও কারোর বুঝতে আশা করি অসুবিধা হবে না। যদিও অসুবিধা হয় তাহলে আমাকে অবশ্যই জিজ্ঞাসা করবে। ঠিক আছে? স্থলবায়ু। স্থলবায়ু ছবিটা দেখো, বলা হচ্ছে কখন? রাতের বেলা। দেখো অ্যাটমসফিয়ারটা কিন্তু রাত। উপকূল অঞ্চলে স্থলভাগ থেকে সমুদ্রের দিকে যে বায়ু প্রবাহিত হয় তাকে স্থলবায়ু বলা হয়। তাহলে তোমরা নদীর ধারে কোনোদিন গেছো? গিয়ে দেখবে দিনের বেলাতে তোমরা কিন্তু সমুদ্র দিক থেকে বা নদীর দিক থেকে আমাদের কি বলবো উপকূল অঞ্চলের দিকে স্থলভাগের দিকে বায়ু প্রবাহিত হয়, আর রাতের বেলা কি হয়? স্থলভাগের দিক থেকে বায়ু জলভাগের দিকে বা নদীর দিকে প্রবাহিত হয়। ঠিক আছে? তো কেন স্থলভাগ থেকে হঠাৎ করে বায়ু জলভাগের দিকে অগ্রসর হচ্ছে? কারণ কি রয়েছে? যদি তোমাদের জিজ্ঞাসা করা স্থলবায়ু কেন সমুদ্রের দিকে প্রবাহিত হয়, কখন প্রবাহিত হয়, তাহলে তোমাকে উৎপত্তির এই সম্পূর্ণ ব্যাপারটা তোমাকে আলোচনা করতে হবে। বলা হচ্ছে রাতের বেলাতে, ঠিক আছে, সমুদ্র উপকূলের যে স্থলভাগ রয়েছে, এইটাকে সমুদ্র বলা হচ্ছে, সমুদ্র উপকূলের স্থলভাগ এইটা। তাহলে এই স্থলভাগ দ্রুত তাপ বিকিরণ করে। আমরা বায়ু যখন থেকে বায়ুচাপ, এই বায়ু প্রবাহ যখন থেকে আলোচনা করছি তখন থেকে আমরা এই জিনিসটা বারংবার বলেছি যে স্থলভাগ খুব দ্রুত তাপ যেমন গ্রহণ করে আবার খুব দ্রুত তাপ বিকিরণও করে। আর জলভাগ, জল কি করে? জল যেমন অনেকক্ষণ সময় নিয়ে ধীরে ধীরে যেমন গরম হয়, আবার সেই গরমটা ঠান্ডা হতেও তার কিন্তু অনেকটা সময় লেগে যায়। ঠিক আছে? এই জন্যই এই রকম বায়ুর উৎপত্তি হয়েছে। তো কি হচ্ছে? তো দেখা গেল রাতের বেলায় সমুদ্র উপকূলের যে স্থলভাগ রয়েছে সেই স্থলভাগ দ্রুত তাপ বিকিরণ করে শীতল হয়ে স্থানীয় উচ্চচাপ, এই যে স্থলভাগ কি করছে? দ্রুত তাপ বিকিরণ করে দিচ্ছে। তাহলে তাপ বিকিরণ করলে কি হচ্ছে?
স্থলভাগটা ঠান্ডা হয়ে গেল। ঠান্ডা হলে সেখানে কি চাপ নির্দেশ করবে? উচ্চচাপ নির্দেশ করবে। আর জলভাগ কি করছে? জলভাগ দ্রুত তাপ ত্যাগ করতে না পেরে উষ্ণ থেকে নিম্ন চাপ সৃষ্টি হয়। তাহলে জল যখন উষ্ণ হবে বা যেখানে বায়ুর উষ্ণতা বেশি হবে সেই অঞ্চলে কি হবে? নিম্নচাপ অবস্থা সৃষ্টি হবে, তাই না? এই চাপের সমতা রক্ষা করতে কি হয়? স্থলভাগের শীতল বায়ু অর্থাৎ উচ্চচাপযুক্ত বায়ু সমুদ্রের দিকে প্রবাহিত হবে এবং এই স্থলবায়ুর উৎপত্তি ঘটবে, এবং এইটি ভোরের দিকে সব থেকে বেশি হয়। দেখবে ভোরের দিকে আমাদের এই স্থলভাগ, এবং আমরাও যখন ঘরে থাকি বা ঘরে করি, যখন প্রচণ্ড গরম হয় বা তুমি যদি রাতের বেলা থেকে ভোরের দিকে একটু যাও, দেখবে তখন ভূপৃষ্ঠ বা পরিবেশটা দিনের বেলা বা সন্ধেবেলাতে বা মাঝরাতেও যেমন ছিল, ভোরের বেলা কিন্তু অনেকটা বেশি ঠান্ডা অনুভূত হয়। কারণ সারাদিন ধরে সূর্যরশ্মির তাপ স্থলভাগ যতটুকু শোষণ করে, সূর্যাস্তের পরে ঠিক সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত যতটুকু সময় থাকে তার মধ্যে যতটুকু তাপ শোষণ করে সবটাই কিন্তু ভোরের দিকে বিকিরিত হয়ে যায়। অর্থাৎ স্থলভাগ সংলগ্ন অঞ্চল সব থেকে কম ঠান্ডা, মানে কম উষ্ণতা এবং ঠান্ডা অনুভূত হয়। ঠান্ডা মানে সেখানে উচ্চচাপ অঞ্চল বিরাজ করছে। তাহলে যেহেতু অনেকটা বেশি ঠান্ডা থাকছে, তাহলে তখনই বায়ু প্রবাহের গতিবেগটা সর্বাধিক বেশি হয়, এবং ভোরের বেলায় স্থলভাগ অঞ্চল থেকে জলভাগের দিকে এই স্থলভাগের উৎপত্তি ঘটে এবং স্থলভাগের বায়ু প্রবাহিত হতে দেখা যায়। ঠিক আছে, এইটা হলো স্থলবায়ু। ঠিক আছে, এবার জলবায়ু, ভুল বললাম, সমুদ্র বায়ু। জলবায়ু মানে জলের যেটা, সেটা বলতে গিয়ে সমুদ্র বায়ু। তাহলে দেখো স্থলবায়ুর ঠিক বিপরীত অবস্থা আমরা লক্ষ্য করতে পারবো এই সমুদ্র বায়ুতে। তাহলে এতক্ষণ আমরা আলোচনা করলাম স্থলভাগ অঞ্চল থেকে যে বায়ু জলভাগের দিকে যাচ্ছে। তাহলে এবার উল্টোটা হবে। কি উল্টো? ওইটা যদি রাতের বেলা হয়, এটা হবে দিনের বেলা। দেখবে দিনের বেলা উপকূল সংলগ্ন অঞ্চলে বাঁধের ওপরে যদি বা উপকূল সংলগ্ন যারা বসবাস করে, দিনের বেলাতে মানে জলভাগের ওপর থেকে একটা ঠান্ডা বাতাস কিন্তু স্থলভাগে প্রবেশ করে। ঠিক আছে, তো কি হয়? দিনের বেলায় উপকূল অঞ্চলে জলভাগ থেকে, দেখো দিনের বেলায় সূর্য রশ্মি পড়ছে, স্থলভাগের দিকে যে শীতল সাময়িক বায়ু প্রবাহিত হয় তাকে সামুদ্রিক বায়ু বা সমুদ্র বায়ু বলা হয়। কিভাবে এর উৎপত্তি হচ্ছে? এর উৎপত্তি হচ্ছে দিনের বেলা সমুদ্র উপকূলের যে স্থলভাগ রয়েছে, সূর্যের তাপে কি হচ্ছে? দ্রুত উত্তপ্ত হচ্ছে। দ্রুত উত্তপ্ত হওয়ার জন্য কি হচ্ছে? নিম্নচাপ অবস্থা হচ্ছে। আর জলভাগ অত দ্রুত উত্তপ্ত হতে পারছে না, ফলে সেখানে তাপমাত্রা কম থাকছে। তাহলে সেখানে শীতল মানে কি হচ্ছে? উচ্চচাপ অবস্থা লক্ষ্য করা যাচ্ছে, তাই না? চাপের যখন সমতা থাকছে না, আমরা পূর্বের বহুবার বলেছি যে পাশাপাশি দুটো অঞ্চলে যদি একটা উচ্চচাপ আর নিম্নচাপ লক্ষ্য করা যায়, তাহলে যেখানটায় কম চাপ অর্থাৎ নিম্নচাপ হবে, তাহলে উচ্চচাপ অঞ্চল থেকে বায়ু সেই অঞ্চলের দিকে প্রবাহিত হবে। তাহলে এখানে কি হলো? চাপের সমতা রক্ষা করতে না পেরে জলভাগের যে শীতল বায়ু, উচ্চচাপযুক্ত বায়ু স্থলভাগের দিকে অর্থাৎ নিম্নচাপযুক্ত অঞ্চলের দিকে প্রবাহিত হচ্ছে। এটাকে বলা হচ্ছে সমুদ্র বায়ু। ঠিক আছে, দেখো এই সমুদ্র বায়ু, এখানটায় ওয়ার্মার এয়ার ল্যান্ড, অর্থাৎ আমাদের স্থলভাগ দ্রুত উত্তপ্ত হয়ে গেল। এই যে লাল বাতাস উত্তপ্ত হয়ে ওপরের দিকে বায়ু উঠে গেল। এবার এখানটা যে শূন্যস্থান পূরণ হয়ে গেছে, হওয়ার জন্য কি হচ্ছে? এইখান থেকে সমুদ্র অঞ্চল থেকে ঠান্ডা বাতাস এই অঞ্চলে চাপের সমতা রক্ষা করার জন্য এখানে চলে আসছে। একই রকমভাবে এখানটাতেও
গরম বাতাস ওপরের দিকে উঠে গেছে, এখানটায় এবার চাপের সমতা রক্ষা করতে হবে, তাহলে এই স্থলভাগ থেকে বায়ু এরকমভাবে জলভাগের দিকে চলে যাচ্ছে। এই হলো আমাদের স্থলবায়ু সম্পর্কিত এবং সমুদ্র বায়ু সম্পর্কিত আলোচনা। কারোর কি বুঝতে কোনো অসুবিধা হচ্ছে? হয়নি? তাহলে একদম সিম্পল জিনিস মাথায় রাখবে এটা। আচ্ছা, স্থলবায়ু যেমন ভোরের দিকে প্রবল হয়, সমুদ্র বায়ু সন্ধ্যার দিকে প্রবল হয়। ঠিক আছে, সন্ধ্যাবেলাতে সেই জন্য নদীর পার্শ্ববর্তী অঞ্চলগুলোতে ঝোড়ো হাওয়ার তীব্রতা অনেকটা বেশি হয়। এই উপকূল অঞ্চলে যে বায়ু, সমুদ্র বায়ু, শীতল মনোরম শীতল বায়ু যেটা প্রবেশ করে স্থলভাগে, সেটা প্রায় 15 থেকে 50 কিলোমিটার পর্যন্ত অভ্যন্তরে প্রবেশ করতে পারে। সেই বায়ু এই সমুদ্র বায়ু। তাহলে যদি বলা হয় সমুদ্র বায়ু স্থলভাগের দিকে কত কিলোমিটার পর্যন্ত যেতে পারে, তখন কিন্তু তোমাকে নির্দিষ্ট এই 15 থেকে 50 কিলোমিটার এই নির্দিষ্ট দূরত্ব মেনশন করতে হবে। ঠিক আছে, আমরা স্থলবায়ু এবং সমুদ্র বায়ু সম্পর্কে জেনেছি। তো এইখানটাতে নির্দিষ্টভাবে আমরা আর একটু এখানে বলবো স্থলবায়ু এবং সমুদ্র বায়ু নির্দিষ্ট পার্থক্য। কি পার্থক্য আছে? প্রথমে এলাকা। স্থলবায়ু উপকূলীয় কম এলাকায় এটি রাতের বেলায় প্রবাহিত হয়। উপকূল এলাকায় এটি রাতের বেলায় প্রবাহিত হয়। আর সমুদ্রবায়ু উপকূলের 15 থেকে 50 কিমি অভ্যন্তরে দিনের বেলা প্রবেশ করে। ঠিক আছে, দিক স্থলভাগ থেকে সমুদ্রমুখী হয় স্থলবায়ু, এর ফলে এটা শুষ্ক প্রকৃতির হয়। কারণ স্থলভাগে তো সে জলীয় বাষ্প পাচ্ছে না, তাহলে সেই জন্য শুষ্ক প্রকৃতির হচ্ছে। আর সমুদ্র বায়ু যেটা, সেটা সমুদ্র থেকে স্থলমুখী হয়, ফলে সমুদ্রের যে সংগৃহীত জলীয় বাষ্প সেটা কিন্তু আমাদের স্থলভাগের দিকে চলে আসে, সেই জন্য আমাদের ঠান্ডা এবং মনোরম পরিবেশ অনুভূত হয়। স্থলবায়ুর বেগ কম, ঘন্টায় 10 থেকে 12 কিলোমিটার, মানে খুবই কম, এবং এটা ভোরের দিকে প্রবাহিত হতে দেখা যায়। স্থলবায়ু আমরা আলোচনা করলাম। আর সমুদ্র বায়ু, এর বেগ অধিক, 10 থেকে 100 কিলোমিটার, এবং সন্ধ্যার দিকে প্রবল হয়। তাহলে দেখো, এর বেগ মাত্র 10 থেকে 20 কিলোমিটার, এর সেখানে 10 থেকে 100 কিলোমিটার। কারণ বেগ দ্রুত আছে বলেই উপকূলের অভ্যন্তরে এই দূরত্বটা কিন্তু অতিক্রম করতে পারে। যদি ছোট মানে অল্প সামান্য গতিবেগ হতো, তাহলে কিন্তু এই দূরত্বটা অতিক্রম করতে পারত না। সন্ধ্যার দিকে প্রবল হয়। এই বায়ুতে স্থলভাগে উচ্চ এবং জলভাগে নিম্নচাপ থাকে। তার মানে যেখানটাতেই তাপের পরিমাণ বেশি সেখানেই নিম্নচাপ হবে। আর এই বায়ুতে কি হয়, স্থলভাগে নিম্নচাপ হয়, জলভাগে উচ্চচাপ থাকে। ঠিক আছে, এইটা গেল স্থলবায়ু এবং সমুদ্র বায়ুর মধ্যে পার্থক্য। সবাই বুঝতে পেরেছো? ভেরি গুড। এরপরে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে মৌসুমী বায়ু। 3 নম্বর যে শ্রেণীবিভাগ ছিল তার নাম ছিল মৌসুমী বায়ু। তো মৌসুমী বায়ু সম্পর্কে তোমরা অল্প বিস্তর আলোচনা শুনে থাকবে, কারণ ভারতবর্ষের জলবায়ু সম্পূর্ণভাবে নির্ভরশীল এই মৌসুমী বায়ুর ওপরে। তো ব্রিটিশ বিজ্ঞানী এডমন্ড হ্যালি 1656 খ্রিস্টাব্দে সর্বপ্রথম এই মৌসুমী বায়ু অর্থাৎ মৌসুম শব্দটি প্রথম ব্যবহার করেছিল। এই মৌসুম শব্দটি আরবি শব্দ মৌসিম বা মালয়াম শব্দ মনসিন থেকে সৃষ্টি হয়েছে। এই মৌসুম বা মনসিন যাই বলি না কেন, তার অর্থ কি? তার অর্থ হচ্ছে ঋতু। ঠিক আছে, আমাদের এখানে ঋতুর পরিবর্তন, সেই ঋতু। শীত ও গ্রীষ্ম ঋতুভেদে বিপরীত দিক থেকে সুবৃহৎ অঞ্চল জুড়ে নিয়মিতভাবে প্রবাহিত
সাময়িক বায়ুকেই মৌসুমী বায়ু বলা হয়। তাহলে কেন বললো এই কথাগুলো? শীত এবং গ্রীষ্ম, অর্থাৎ গ্রীষ্মের শেষেই দেখবে, অর্থাৎ বর্ষাকালের শুরুতেই কিন্তু এই মৌসুমী বায়ু, এইটা দেখো, এটা হচ্ছে মনসুন অ্যাডভান্স, অর্থাৎ বর্ষাকালের শুরুতে, ঠিক আছে, 1 জুন, এই যে যদি রেখাটা আমি ধরি এখান থেকে, ঠিক আছে, 1 জুন, তার মানে ভারতবর্ষে মৌসুমী বায়ুর আগমন হচ্ছে। এটা 26শে মে ছিল, এটা অন্যদিকে চলে গেছে মায়ানমারের দিকে। 1 জুন এইভাবে চলে গেল, 5ই জুন আরও ভারতবর্ষে প্রবেশ করে দক্ষিণ পশ্চিম দিকে, 10ই জুন প্রবেশ করে চলে গেল, এই যে 10ই জুন, 15ই জুন। তো এইরকমভাবে মৌসুমী বায়ু ভারতবর্ষে যায়, প্রবেশ করে, আবার কি হয়, শীতকালে আবার ঠিক উল্টো দিক থেকে বায়ু আবার প্রবাহিত হয়ে ফিরে আসে। ঠিক আছে, 10ই অক্টোবর দেখো, এই সময় আমাদের শীতকাল, 10ই অক্টোবর এই উত্তর ভাগ থেকে, উত্তর দিক থেকে, উত্তর পূর্ব মৌসুমী বায়ু, 5ই অক্টোবর, 10ই অক্টোবর, অর্থাৎ আমরা এই যে দেখছি আজকে অক্টোবরের শুরু, তাহলে এই এবার উত্তর দিক থেকে এই মৌসুমী বায়ুর প্রত্যাগমন ঘটবে। ঠিক আছে, এবং ভারতীয় উপমহাদেশ হলো এই আদর্শ মৌসুমী অঞ্চল। কারণ দেখো, মৌসুমী বায়ুর গতিপথটা যদি আমরা লক্ষ্য করি, ভারত কেন্দ্র করে ভারতের চারিদিকে যে প্রতিবেশী দেশগুলোতে রয়েছে সেইগুলোতেই এর সব থেকে বিস্তার লক্ষ্য করা যায়। সেই জন্য ভারতীয় উপমহাদেশ অঞ্চলেই এই মৌসুমী জলবায়ু অঞ্চল বলা হয়। বৈশিষ্ট্য, কি বৈশিষ্ট্য আছে? এটি স্থলবায়ু এবং সমুদ্র বায়ুর বৃহত্তর ও ঋতুগত সংস্করণ। ঠিক আছে, আচ্ছা, স্থলবায়ু এবং সমুদ্র বায়ু, কারণ স্থলবায়ু কেন হচ্ছে, যখন শীতে শুরু হবে তাহলে উত্তর অঞ্চল থেকে যখন, তখন সেটা সম্পূর্ণ স্থলবায়ু হিসাবে আসে, আর যখন বর্ষা শুরু হয় জলীয় বাষ্প নিয়ে ভারতবর্ষে প্রবেশ করে এই অংশটুকু, তখন সমুদ্র বায়ু হিসাবে আসছে। সেই জন্য আমরা যে স্থলবায়ু সমুদ্রভাবে আলাদাভাবে আলোচনা করলাম, তো মৌসুমী বায়ু কি করে, মৌসুমী বায়ু হচ্ছে দুটো বায়ুরই মিশ্রণ। ঠিক আছে, গ্রীষ্মকালে সমুদ্র থেকে স্থলের দিকে, যেটা আমি বললাম, এবং শীতে স্থলভাগ থেকে সমুদ্রের দিকে প্রবাহিত হয়। এটি ঋতুভেদে 180 ডিগ্রি পর্যন্ত দিক পরিবর্তন করে। দেখো, গ্রীষ্মকাল বর্ষার শুরুতে একরকম, শীতের শুরুতে একরকম, তাহলে পুরো রিভার্স হচ্ছে, সেজন্য 180 ডিগ্রি তার দিক পরিবর্তন হতে দেখা যায়। গ্রীষ্মকালে প্রচুর শৈলক্ষেপ বৃষ্টিপাত ঘটালেও শীতকালে শুষ্ক অবস্থা বিরাজ করে। কারণ এই যে সমুদ্র অঞ্চল থেকে যে পরিমাণ জলীয় বাষ্প নিয়ে আসছে, সেটা যখন কোনো পাহাড় বা পর্বতে বাধাপ্রাপ্ত হয়, সেই অঞ্চলে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত হচ্ছে, এবং চারিদিকে যে বৃষ্টি হচ্ছে, শৈলক্ষেপ বৃষ্টি হচ্ছে। কিন্তু যখন শীতকাল, তখন যেহেতু প্রত্যাগমন ঘটছে, তখন শুষ্ক অবস্থা, সেই জন্য শীতকালে কি হয়, ড্রাই ওয়েদার থাকে, আমাদের গা হাত পা টান ধরে, তাই না? এর আগমন এবং প্রত্যাগমন, বৃষ্টিপাত খুবই অনিশ্চিত, কারণ এই বায়ুর ওপরে খুব একটা নির্ভরশীল হওয়া যায় না। এই বায়ুর ওপরে যেমন কোনো বছরে বন্যা হতে পারে, আবার কোনো বছরে খরা হতে পারে, আবার মিডিয়াম যে নর্মাল অবস্থা, সাধারণ অবস্থা, সেটাও বিরাজ করতে পারে। মানে বায়ুর ওপরে সম্পূর্ণভাবে নির্ভরশীল থাকা যায় না। এই গেল মৌসুমী বায়ু আর তার বৈশিষ্ট্য। ঠিক আছে, আচ্ছা, মৌসুমী বায়ুর প্রকারভেদ কি রয়েছে? মৌসুমী বায়ুকে দুটি ভাগে, নির্দিষ্ট ভাগে ভাগ করা যায়। ঠিক আছে, তো এটা তো আমরা আগেই পড়েছি যে ব্রিটিশ আবহবিদ এডমন্ড হ্যালি 1656 খ্রিস্টাব্দে এই মৌসুমী কথাটি বলেছে, এবং তিনি তখন যে যুক্তি বলেছিলেন সেই অনুযায়ী বলা হচ্ছে গ্রীষ্ম মৌসুমী। দেখো এখানে বলে দিয়েছে সামার, এটা এই ছবিটা একটু খেয়াল করো। গ্রীষ্মকালে ক্রান্তীয় দক্ষিণ পূর্ব এশিয়া সূর্যকিরণের, লম্ব সূর্যকিরণের জন্য গভীর নিম্নচাপ কেন্দ্র তৈরি করে। ঠিক আছে,
তার মানে এই যে ক্রান্তীয় দক্ষিণ পূর্ব, এটা হচ্ছে ক্রান্তীয় রেখা গেছে, আর ঠিক অংশ যদি দক্ষিণ পূর্ব, এই সারাউন্ডিং এই জায়গাটা। তো লম্বভাবে সূর্য কিরণ হলে কি হয়, তাপের পরিমাণ বেড়ে যাচ্ছে, নিম্নচাপ হচ্ছে, ঠিক আছে। এবং সংলগ্ন ভারত মহাসাগর, দেখো খেয়াল করো, ভারত মহাসাগর তির্যক কিরণের জন্য উচ্চচাপ হচ্ছে। তাহলে এখানটাতে সূর্যের যখন উত্তরায়ণ হচ্ছে, তাহলে সূর্য কর্কটক্রান্তি রেখার উপর লম্বভাবে কিরণ দিচ্ছে, আর ঠিক এই মহাসাগরীয়, ভারতীয় মহাসাগরীয় অঞ্চল তির্যকভাবে কিরণ দেওয়ার জন্য এখানে উচ্চচাপ অবস্থা বিরাজ করছে। তার জন্য কি হচ্ছে, উষ্ণ ও আর্দ্র সামুদ্রিক বায়ুপুঞ্জ, এইখানটায় যে আর্দ্র বায়ুপুঞ্জ নিম্নচাপ কেন্দ্রের আকর্ষণে ফেরেলের সূত্র অনুসারে ডান দিকে বেঁকে দক্ষিণ পশ্চিম মৌসুমী রূপে প্রবাহিত হয়। দক্ষিণ দিক থেকে, কোন দিক থেকে যাচ্ছে, দক্ষিণ এটা, পশ্চিম এটা, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু রূপে প্রবাহিত হচ্ছে, এবং এটাকেই বলা হচ্ছে মৌসুমী বায়ুর আগমন কাল। বোঝা গেল মৌসুমী বায়ুর আগমন কখন হচ্ছে, কিভাবে হচ্ছে, এবং এই জন্য এই সময় প্রচুর শৈলক্ষে বৃষ্টি হয় মৌসুমী বায়ুর প্রভাবে, যখন মৌসুমী বায়ু ভারতবর্ষে প্রবেশ করে। বোঝা গেল এইটুকু। গ্রীষ্ম মৌসুমী, তাহলে তোমাদের গ্রীষ্ম মৌসুমী মনে রাখতেই হবে, যেটা আমাদের গ্রীষ্মকালের পরেই বর্ষার শুরুতে যে বায়ু দক্ষিণ পশ্চিম দিক থেকে প্রবাহিত হয়ে এবং ভারত মহাসাগর ওপর দিয়ে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প সংগ্রহ করে নিয়ে আমাদের ভারতবর্ষে প্রবেশ করে এবং এর ফলে বৃষ্টিপাত হয়, এটাই হচ্ছে গ্রীষ্ম মৌসুমী, দক্ষিণ পশ্চিম মৌসুমী, মৌসুমীর আগমন সবকটাই। কেন হচ্ছে, কারণ সূর্য কর্কটক্রান্তি রেখার উপর লম্বভাবে কিরণ দিচ্ছে, তাপমাত্রা অত্যাধিক বেশি, আর ভারত মহাসাগরীয় অঞ্চলে তির্যক কিরণ দেওয়ার জন্য কি হচ্ছে, তাপমাত্রার পরিমাণ কম, তাহলে উচ্চচাপ, তাহলে চাপের সমতা রক্ষা করতে হবে, তাহলে উচ্চচাপ অঞ্চল থেকে বায়ু কি হলো, প্রচুর জলীয় বাষ্প নিয়ে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয়ে গেল। এই গেল, এটাকে আবার আমরা সমুদ্র বায়ু বলতে পারি, তাই তো, কারণ সমুদ্রের দিক থেকেই প্রবাহিত হচ্ছে, সেজন্য আগে বলা হলো সমুদ্র বায়ু এবং স্থলবায়ু সংস্করণ। শীত মৌসুমী ঠিক বিপরীত অবস্থা হবে। দেখো শীত মৌসুমী, দেখো এটা হচ্ছে শীতকালের ম্যাপটা, এই ছবিটা আবার খেয়াল করো। শীতকালে দ্রুত তাপ বিকিরণ করে, তাহলে এই যে পরিমাণ তাপ শোষণ করে মৌসুমী বায়ু ভারতবর্ষে প্রবেশ করে চলে গেছিল, তখন কি হচ্ছে, তাপ বিকিরণ করে নিয়েছে, করে দক্ষিণ এশিয়ার স্থলভাগ শীতল হয়ে শক্তিশালী উচ্চচাপ, তাহলে শীতল হওয়া মানে এই যে দক্ষিণে এসে এই যে অংশটুকু দেখো, এইখানটাতে ব্যাপক পরিমাণ হিমালয় পর্বতের অংশ, এবং এখানে প্রচুর পরিমাণ ঠান্ডা উষ্ণতা হিমাঙ্কের নিচে লক্ষ্য করা যায়, তাই না। তাহলে কি করলো সেখানে, এবং ভারত মহাসাগরে লম্ব সূর্যরশ্মির জন্য নিম্নচাপ অবস্থা বিরাজ করছে। তাহলে ঠিক এই সময়টা অক্টোবর নভেম্বর মাসটা, দেখো এই সময়টা কিন্তু আমাদের এখানে ধীরে ধীরে সূর্যের রশ্মির পরিমাণটা কমছে, কারণ আমরা বুঝতে পারছি সহজেই আমাদের এখানে অনেক দ্রুত এখন অন্ধকার হয়ে যাচ্ছে, তাই না। তাহলে সূর্য দক্ষিণায়ন হচ্ছে, আমরা উত্তর গোলার্ধের বাসিন্দা, তাহলে হওয়ার জন্য কি হচ্ছে, এই ভারত মহাসাগরীয় অঞ্চলে এইখানটাতে লম্বভাবে কিরণ দিচ্ছে, এবং এখানটায় নিম্নচাপ অবস্থা বিরাজ করছে, এবং চাপের সমতা রক্ষার জন্য এই যে শীতল শুষ্ক মৌসুমী বায়ু কি করছে, মহাদেশীয় বায়ুপুঞ্জের ডান দিকে বেঁকে উত্তর পূর্ব মৌসুমী, তাহলে এটা নর্থ, এটা ইস্ট, উত্তর পূর্ব মৌসুমী রূপে কোথায় আসছে, আবার ভারতবর্ষের ওপর দিয়ে স্থলভাগের ওপর দিয়ে চলে যাচ্ছে, বিপরীত দিক থেকে সমুদ্রের দিকে ধাবিত হচ্ছে, কারণ আগে গেছিল ঠিক এরকম ভাবে, এবার ফিরছে তার ঠিক উল্টো ভাবে। একেই মৌসুমী বায়ুর প্রত্যাগমন বলা হয়, এবং এটি শুষ্কা অবস্থা সৃষ্টি করে। এর জন্যই দেখবে এর পরেই অক্টোবর নভেম্বর যখন শীত আসবে, দেখবে উত্তুরে হাওয়া আসে, উত্তুরে হাওয়া মানে সেটা শুষ্ক হাওয়া, এবং এই মৌসুমী বায়ুর জন্যই কিন্তু এই শুষ্ক অবস্থাটা আমাদের ভারতবর্ষে লক্ষ্য করা যায়।
এবং কেন আসছে, যেহেতু হিমালয় অঞ্চলের উপর দিয়ে আসছে, তাহলে হিমালয় থেকে আগত শুষ্ক বাতাস, ঠান্ডা বাতাস এসে আমাদের এই জায়গাটা শীতল ঠান্ডা মনোরম সৃষ্টি বা একটা পরিবেশ সৃষ্টি করে। পরিষ্কার হলো যে বর্ষাকালে কেন এরকম আবহাওয়া থাকে আর শীতকালে কেন এরকম আবহাওয়া থাকে। একদম সহজ জিনিস। দেখবে গ্রীষ্মকালে দক্ষিণ দিক থেকে বেশি হাওয়া আসে আর শীতকালে উত্তরে হাওয়া আসে। বাবা মাকে বলতে শুনবে, বাড়ির বয়স্ক লোককে বলতে শুনবে, শীতকাল আসছে মানেই উত্তরে হাওয়া আসবে, এই উত্তরে হাওয়াতে ঠান্ডার পরিমাণ ব্যাপক বেশি থাকে। ঠিক আছে। এরপরে আমাদের যে অংশটি রয়েছে সেটা হচ্ছে এই মৌসুমী বায়ুকে আমরা বলছি স্থলবায়ু এবং সমুদ্র বায়ুর বৃহত্তর সংস্করণ। ঠিক আছে। তো ব্যাপ্তি কেমন হচ্ছে, যেহেতু দেখো আমি বললাম বর্ষার শুরুতে জুন জুলাই মাসে এই সময় সমুদ্র থেকে জলীয় বাষ্প নিয়ে স্থলভাগে প্রবেশ করছে, আবার অক্টোবর নভেম্বরে স্থলভাগের উপর থেকে বায়ু এসে চলে যাচ্ছে। তাহলে এই যে স্থলবায়ু সংস্করণ কেন বলছে, স্থলবায়ু ও সমুদ্রবায়ু উপকূলের সংকীর্ণ সর্বোচ্চ কি হয় 50 কিলোমিটার এলাকায় বিস্তৃত হয়। অন্যদিকে মৌসুমী বায়ু সমগ্র দেশ বা মহাদেশের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে প্রবাহিত হয়। তাহলে সমুদ্র বায়ু সর্বোচ্চ কত যায় আমরা আলোচনা করলাম 50 কিলোমিটার, সেখানে মৌসুমী বায়ু সমগ্র দেশের উপর দিয়ে প্রভাব বিস্তার করছে। প্রবাহকাল, স্থলবায়ু রাতে এবং সমুদ্র বায়ু দিনে মাত্র কয়েক ঘন্টা প্রবাহিত হয়। দেখলাম স্থলবায়ু তোমার রাতের বেলা সমুদ্র অঞ্চল থেকে প্রবাহিত হচ্ছে, স্থলভাগ থেকে প্রবাহিত হচ্ছে, আর সমুদ্র বায়ু দিনে মাত্র কয়েক ঘন্টা। কিন্তু মৌসুমী বায়ু সমগ্র শীত বা সমগ্র বর্ষা ঋতুতে প্রায় 6 মাস ধরে সক্রিয় থাকে। প্রভাব, স্থলবায়ু ও সমুদ্র বায়ু উষ্ণতা কিছুটা নিয়ন্ত্রণ করে, কিন্তু গ্রীষ্ম মৌসুমী বায়ু নিম্নচাপ অক্ষ, ব্যাপক বৃষ্টিপাত ও উষ্ণতা হ্রাস করে, এবং শীত মৌসুমী কি করে শুষ্ক ও মনোরম অবস্থা সৃষ্টি করে। ঠিক আছে। এই গেল মৌসুমী বায়ুকে কেন স্থলবায়ু সমুদ্র বায়ুর সঙ্গে তুলনা করা হয়, এটাই তার মূল কারণ। কারণ এদের মতোই বৈশিষ্ট্য, কিন্তু এর ব্যাপ্তিটা, বিশালতাটা অনেকটা বৃহৎ অঞ্চল জুড়ে বৃহৎ সময় জুড়ে হয়, এটাই হচ্ছে মূল পার্থক্য। এবার আমরা আলোচনা করব পার্বত্য বায়ু আর উপত্যকা বায়ু সম্পর্কে। দেখো পার্বত্য বায়ু, ঠিক আছে, এই পার্বত্য বায়ু যেটা আমরা বললাম সেটাকে ইংলিশে বলা হয় ক্যাটাবেটিক বায়ু। ছবিটা একটু খেয়াল করো, ছবিটা খেয়াল করলেই তোমরা বুঝতে পারবে কি বলা হচ্ছে। বলছে পার্বত্য শান্ত আবহাওয়ায় রাতের বেলায় কি হয়, পর্বতের ঢাল বেয়ে, দেখো পর্বতের ঢাল বেয়ে, ঠিক আছে, পর্বতের ঢাল বেয়ে নিম্নগামী ঠান্ডা ও ভারী বায়ুকে পার্বত্য বায়ু বলা হয়। একে ক্যাটাবেটিক বায়ু বলা হয়ে থাকে। তাহলে একদম সিম্পল কি, পার্বত্য অঞ্চলে শান্ত আবহাওয়ায় রাতের বেলায় পর্বতের ঢাল বেয়ে যে নিম্নগামী ঠান্ডা বায়ু প্রবাহিত হয় তাকে ক্যাটাবেটিক উইন্ড বা পার্বত্য বায়ু বলা হয়। গ্রিক শব্দ ক্যাটা এর অর্থ কি নিচের দিকে। ঠিক আছে। উৎপত্তি কিভাবে হচ্ছে, এর উৎপত্তি হচ্ছে মেঘমুক্ত শান্ত আবহাওয়া, অর্থাৎ মেঘ নেই, মেঘমুক্ত শান্ত আবহাওয়া হয়। রাতের বেলা কি হচ্ছে, পার্বত্য উপত্যকার যে উপরের ভূভাগ রয়েছে সেই উপরের ভূভাগ দ্রুত তাপ বিকিরণ করে ফেলছে। দ্রুত তাপ বিকিরণ করে দেওয়ার ফলে শীতল হয়ে যাচ্ছে। শীতল ভূভাগের সংস্পর্শে বায়ু ঠান্ডা ভারী হয়ে যাচ্ছে। তাহলে যে ঠান্ডা হয়ে গেছে, যেহেতু পাহাড়ের উপরে রয়েছে, ঠান্ডা হয়ে যাওয়ার জন্য কি হচ্ছে, অভিকর্ষের টানে এই বায়ু নিচের দিকে নেমে আসছে, নেমে এসে এই পার্বত্য বায়ু বা ক্যাটাবেটিক বায়ুর উৎপত্তি হচ্ছে। এটি উপত্যকার নিম্নাংশে উষ্ণতা হ্রাস করে ঘন কুয়াশা সৃষ্টি করে। উপত্যকা যে নিম্ন অংশ রয়েছে এটা তো পাহাড়ের উপরের অংশ,
নিম্নাংশ উষ্ণতা হ্রাস করতে কিছুটা হলেও সাহায্য করে এবং করে ঘন কুয়াশা সৃষ্টি করে। এটা গেল ক্যাটাবেটিক বায়ু। এবার ইংলিশে যদি আমরা বলি অ্যানাবেটিক উইন্ড বা উপত্যকা বায়ু, সেটা কি উপত্যকা বায়ু? এটা ঠিক তার বিপরীত অবস্থা। পার্বত্য শান্ত আবহাওয়ায় দিনের বেলায়, ওটা যেমন ছিল রাতের বেলায়, এটা হচ্ছে দিনের বেলাতে কি হচ্ছে, পর্বতের ঢাল বেয়ে ঊর্ধ্বগামী উষ্ণ বায়ু, যে পর্বতের ঢাল বেয়ে কি হচ্ছে, ঊর্ধ্বগামী উষ্ণ ও হালকা বায়ুকে উপত্যকা বায়ু বলছে। একে অ্যানাবেটিক বায়ু বলা হয়। গ্রিক শব্দ অ্যানার অর্থ ওপরের দিকে। ঠিক আছে, এটা উৎপত্তি কিভাবে কেন হচ্ছে? মেঘমুক্ত শান্ত আবহাওয়া, একই রকম মেঘমুক্ত শান্ত আবহাওয়া, দিনের বেলায় পর্বতের উপত্যকার তলদেশ এবং পার্শ্বদেশ সূর্যকিরণে উত্তপ্ত হয়ে বায়ু উষ্ণ এবং হালকা হয়। তাহলে এই যে উপত্যকা অংশ রয়েছে, এই উপত্যকার এই নিচের দিকের অংশগুলো কিন্তু অতি দ্রুত হারে তাপ, তো এই যে পর্বতের একদম নিম্ন যে অংশ, এই অংশ অনেক কি হয়, বেশি পরিমাণে উষ্ণ হচ্ছে, হালকা হয়ে যাচ্ছে। কিন্তু উপত্যকার এই মধ্যভাগে কি হচ্ছে, বায়ু উত্তপ্ত হতে পারছে না, ফলে শীতল আর ভারী থাকছে। ফলে হালকা উষ্ণ বায়ু পর্বতের গা বেয়ে উপরের দিকে উঠে যাচ্ছে। এখানে যেহেতু সেরকম, তাহলে এই গা বেয়ে কি হচ্ছে, উপরের দিকে উঠে যাচ্ছে। ফলে এই বায়ুর উৎপত্তি হয়, পর্বতের ওপরের স্তূপ মেঘের সৃষ্টি হয়। দেখ উপরের দিকে চলে গেল, চলে গিয়ে মেঘের সৃষ্টি করলো। ঠিক আছে, এবং এটাকে মূলত আমরা বৈপরীত্য বায়ুপ্রবাহ বলে থাকি। ঠিক আছে, এটা যেমন ক্যাটাবেটিক উইন্ড যেমন গিয়ে কুয়াশার সৃষ্টি করছে, আর অ্যানাবেটিক উইন্ড কে সৃষ্টি করছে, স্তূপ মেঘের সৃষ্টি করছে। ঠিক আছে, এই ক্যাটাবেটিক বায়ু এবং অ্যানাবেটিক বায়ুর মধ্যে নির্দিষ্ট পার্থক্য লক্ষ্য করতে পারি আমরা। কি ধরনের পার্থক্য লক্ষ্য করা যায়? সময়কাল। তাহলে পার্বত্য বায়ু যেটা উপরের দিক থেকে নিচের দিকে নেমে আসে, এটা কখন প্রবাহিত হচ্ছে? এটা রাত্রিবেলা, সূর্যাস্ত থেকে সূর্যোদয়, অর্থাৎ ঠিক সন্ধ্যা থেকে ভোরবেলা পর্যন্ত রাত্রি বেলা প্রবাহিত হয়। উপত্যকা বায়ু সূর্যোদয় থেকে সূর্যাস্ত দিনের বেলাতে প্রবাহিত হয়। প্রকৃতি, এটি উপত্যকার গা বেয়ে নিম্নগামী শীতল ও ভারী বায়ু। এটা কিন্তু অভিকর্ষ যে টানে নিচের দিকে নেমে আসে, আর এটা উপত্যকার গা বেয়ে ঊর্ধ্বগামী উষ্ণ ও হালকা বায়ু। ঠিক আছে, গতিবেগ, ক্যাটাবেটিক বায়ুর গতিবেগ বেশি ও ভোরে সর্বোচ্চ হয়। কারণ ঠিক তোমার ওই স্থলবায়ুর মতোই সারা রাত তাপ শোষণ করার পরে যখন সর্বাধিক শীতল হয়ে যায়, তাহলে তখন বায়ুচাপের ঢালের পার্থক্য লক্ষ্য করা যায় বেশি, তখন গতিবেগ বেশি হয়। অ্যানাবেটিক বায়ুর ক্ষেত্রেও একই রকম, গতিবেগ কম, কিন্তু দুপুরে যখন উষ্ণতা সর্বোচ্চ হয় তখন তার গতিবেগ সর্বোচ্চ লক্ষ্য করা যায়। ঠিক আছে, তাহলে এই গেল আমাদের সাময়িক বায়ু সম্পর্কে সম্পূর্ণ আলোচনা। আমরা কয় প্রকার সাময়িক বায়ু আজকে আলোচনা করলাম বলো তো আমাকে? 5 প্রকার। কি কি? স্থলবায়ু, সমুদ্র বায়ু, মৌসুমী বায়ু যেটি স্থলবায়ু এবং সমুদ্র বায়ুর মিলিত সংস্করণ, আর রয়েছে পার্বত্য বায়ু আর উপত্যকা বায়ু। এই 5টি বায়ু, এবং তার সঙ্গে আমরা নির্দিষ্টভাবে আলোচনা করেছি স্থলবায়ু এবং সমুদ্র বায়ুর মধ্যে পার্থক্য। ঠিক আছে, আর পার্বত্য এবং উপত্যকা বায়ুর মধ্যে পার্থক্য। এই দুটি পার্থক্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, প্রত্যেকে এটা খুব ভালোভাবে এটাকে ভালো করে আলোচনা করবে, নিজেরা বুঝবে। ঠিক আছে, ভালো করে পড়বে, গুরুত্বপূর্ণ এটা তোমাদের জন্য। আর আমরা একটা নির্দিষ্ট প্রশ্ন আলোচনা করি, সেটা হচ্ছে যে কেন মৌসুমী বায়ুকে স্থলবায়ু এবং সমুদ্র বায়ুর সংস্করণ বলা হয়ে থাকে। ঠিক আছে, আচ্ছা, এই অংশ থেকে নির্দিষ্ট কিছু অংশ থেকে যেগুলো সর্বাধিক গুরুত্বপূর্ণ, সেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আমি তোমাদের জন্য তোমাদের সামনে এখানে
লিখে দিয়েছি। এই প্রশ্নগুলোকে তোমরা সবাই একটু ভালোভাবে নোট ডাউন করে নাও, ঠিক আছে? এবং এই প্রত্যেকটা প্রশ্ন তোমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। এর থেকেই কিন্তু এই অংশ থেকে নির্দিষ্ট প্রশ্নগুলো আসবে। এছাড়াও তোমরা টেক্সট বই পাঠ্যপুস্তক পড়তে পড়তে সেখান থেকে আরও শর্ট প্রশ্ন কিছু পাবে, সেগুলো সম্পর্কে তোমরা নির্দিষ্টভাবে আলোচনা করবে, নির্দিষ্টভাবে তোমরা বুঝবে। কারণ সব শর্ট প্রশ্ন তো আর আমি এখানে দিতে পারি না, এবং আমরা শুরুতেই আলোচনা করতে করতে অনেক শর্ট প্রশ্ন আমরা আলোচনা করেও দিয়েছি, ঠিক আছে? আজকের আমাদের আলোচনার বিষয়বস্তু এই পর্যন্তই থাকবে। পরবর্তী কোনো ক্লাসে আবার নতুন কোনো অংশ নিয়ে আমরা আলোচনা করব। ততক্ষণে সবাই ভালো থাকবে। সবাইকে থ্যাংক ইউ।